জানতে চাই। এই বছরের প্রথম অফিসিয়াল টুর্নামেন্ট, যেখানে কিন্তু পার্টিসিপেট করছে আমাদের ইনফ্লুয়েন্সার্স, দেন তার পাশাপাশি আমাদের ই স্পোর্টস অ্যাথলেটরা, সবার একসাথে সংমিশ্রণেই কিন্তু এই লড়াইটি শুরু হবে। 2025 সালের রোড টু গ্লোরিতে আমরা অনেক এক্সাইটমেন্ট, অনেক কিছু নতুন দেখতে পেয়েছি, কিন্তু এইবারেও কিন্তু অনেক কিছু নতুন করে ফিরে এসেছে। ট্রু, বলতেই হবে সত্যি নতুন ভাবে ফিরে এসেছে অনেক কিছু, অনেক অনেক এক্সাইটিং মোমেন্ট কিন্তু আমরা দেখেছি। লাস্ট ইয়ার 2025 ছিল যেন একটা ড্রামা। দেখো আসলে সেই শেষ মুহূর্তের লড়াই, যখন আসলে একতরফা অনেকগুলো দল নিশ্চিত করেছিল টপ 3-তে জায়গা করে নেবে, অনেক 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 আসলে প্লেয়ারদের স্বপ্ন ছিল টপ 3-তে জায়গা রাখার, কিন্তু হুট করেই কিন্তু ইটস কাব্য সবকিছু স্বপ্ন ভঙ্গ করে দিয়ে কিন্তু তারা কিন্তু মোড় ঘুরিয়ে দিয়েছিলেন, পুরো স্ট্যান্ডিং ওলট পালট করে দিয়েছিলেন। তবে হ্যাঁ, চ্যাম্পিয়ন টিম হিসেবে কিন্তু জায়গা রাখতে পেরেছিলেন গত বছর মিস্টার ট্রিপল আর, এবং এবারের আসরেও কিন্তু তারা রয়েছে। এবারের আসরে রয়েছে 18 জন ইনফ্লুয়েন্সার, ক্যাপ্টেন রয়েছেন, তবে তাদের দলে কিন্তু আরও 18 জন প্লেয়ার রয়েছে। সো বলতেই পারি প্রতিটি টিমে রয়েছে 2 জন করে কন্টেন্ট ক্রিয়েটর, এবং তাদের সঙ্গে রয়েছে তাদের আরও 3 জন প্লেয়ার। সো এক্সাইটিং লেভেলটা অনেক বেশি। আমরা এবার রোড টু গ্লোরি জুড়ে পুরোটা জুড়েই দেখতে পারবো অসাধারণ কিছু মুহূর্ত। তবে হ্যাঁ, বলতেই পারি শুধুমাত্র এখান থেকে খেলেই উইন হবেন না আমাদের টিমগুলো, তার পাশাপাশি রয়েছে পুরো বাংলাদেশের প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটরের জন্য একটা অফুরন্ত, একটা বিরাট বড় সুযোগ যে কন্টেন্ট লেজেন্ড হওয়ার মধ্য থেকে কিন্তু অফিসিয়াল রিকগনিশন পাওয়ার। এক্স্যাক্টলি, টুর্নামেন্ট ক্যালেন্ডারটির দিকে এবার একবার নজর দিয়ে দেওয়া যাক। ম্যাচ ডে জানুয়ারির 23 তারিখ, 24 তারিখ এবং 25 তারিখ, এই 3 দিন যাবৎ চলমান থাকবে আমাদের রোড টু গ্লোরি 2026 এর নকআউট স্টেজ ডে, অ্যান্ড তার পরবর্তীতে গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে জানুয়ারির 30 তারিখে। প্রথম 3 দিনে যে 12টি দল সব থেকে বেশি পয়েন্ট সংগ্রহ করে #12 এর মধ্যে থাকতে পারবে, তারাই সেই 30 তারিখের গ্র্যান্ড ফাইনালটা নিশ্চিত করতে পারবেন। একদমই। সো বলাই যায় যে একদমই কিন্তু রোলার কোস্টার চলবে দলগুলোর জন্য। 23, 24 এবং 25 জানুয়ারি 3 দিন ব্যাপী যে রেস হবে, এই রেস গ্র্যান্ড ফাইনাল পর্যন্ত গিয়ে ঠেকবে, এবং গ্র্যান্ড ফাইনালে শুধুমাত্র আসলে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন টাইটেল এমনই নয়, এটা একটা আসলে এখান থেকেই কিন্তু আপকামিং টুর্নামেন্ট ইভেন্টগুলোতে আরও বিগ অপরচুনিটি তৈরি হতে যাচ্ছে। তার পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি রোড টু গ্লোরির এবারে টুর্নামেন্ট ফরম্যাট, যেখানে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য রয়েছে কন্টেস্ট, চলবে 11 থেকে 29 জানুয়ারি। এর মধ্যে যারা কন্টেন্ট ক্রিয়েশনের মধ্য থেকে নিজেদের সেরা কন্টেন্টগুলো এবং সবচাইতে বেশি রিচ ভিউজ, এই সাপোর্টগুলো তারা পাবেন, তারা কিন্তু আসলে কন্টেন্ট লেজেন্ড হয়ে উঠতে পারবেন রোড টু গ্লোরিতে। তার পাশাপাশি রয়েছে টুর্নামেন্ট ব্যাটল রয়্যাল মুড 23 থেকে 30 জানুয়ারি পর্যন্ত চলমান থাকবে, এবং অ্যাওয়ার্ড অ্যানাউন্সমেন্ট অর্থাৎ প্রাইজ গিভিং সেরিমনি যে পার্টটা রয়েছে, সেটা কিন্তু ঠিক গ্র্যান্ড ফাইনাল 30 জানুয়ারি আমরা কিন্তু দেখতে পারবো। তার পাশাপাশি রয়েছে RDH প্রাইজ পুল। একেবারে প্রাইস পুল এবার খুবই দুর্দান্ত একটা প্রাইস পুল আমরা দেখতে পারবো। চ্যাম্পিয়ন টিম পেয়ে যাবে 3 লাখ বিডিটি, তার পাশাপাশি কিন্তু সেখানে 2 লাখ ডায়মন্ডস, এন্ড তার পাশাপাশি সেকেন্ড প্লেসে যেই দলটি শেষ করবে তারা পেয়ে যাবে 2 লাখ বিডিটি, দেন 1 লাখ ডায়মন্ড, এন্ড থার্ড প্লেসে যেই দলটি শেষ করবে তারা পেয়ে যাবে 1 লাখ বিডিটি, এন্ড তার পাশাপাশি 50,000 ডায়মন্ড। এন্ড সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর কন্টেস্টে যেই কন্টেন্ট ক্রিয়েটর অথবা ইনফ্লুয়েন্সার বিজয় লাভ করবেন, উনি পেয়ে যাবেন 4 লাখ পিডিটি, এন্ড এর পরবর্তীতে রয়েছে আমাদের পয়েন্ট সিস্টেম। একদমই সেই ইউনিভার্সাল পয়েন্ট সিস্টেমকেই আবারও ফলো করছে এবারের ফ্রি ফায়ার রোড টু গ্লোরি 2026। প্রথম প্লেসের জন্য থাকবে 12 পয়েন্ট, দ্বিতীয় প্লেসে থাকা দল পাবে 9 পয়েন্ট অর্থাৎ 9, থার্ড প্লেসে থাকা টিম পেয়ে যাচ্ছে 8 পয়েন্ট, ফোর্থ প্লেসে থাকা টিম পাবে 7, সিরিয়ালি 6, 5, 4, 3, 2, 1 করে #10 পর্যন্ত থাকা টিমগুলো তাদের প্লেসমেন্ট পয়েন্ট পাচ্ছে। #11 কিংবা 12 এর জন্য কোনো প্রকার পয়েন্ট থাকছে না, থাকছে এলিমিনেশন পয়েন্ট, প্রতিটি এলিমিনেশনের জন্য একটু করে পয়েন্ট। সো হ্যাঁ, ব্যাপারটা ইন্টারেস্টিং, যত বেশি এলিমিনেশন তত বেশি পয়েন্ট রয়েছে RDH এবার। একেবারেই দেখে নেওয়া যাক আরো একটা গুরুত্বপূর্ণ রুলস, যেগুলো কিনা প্রত্যেকটা প্লেয়ার এবং প্রত্যেকটা টিমকে মেনে চলতে হবে। দ্যাট ইজ 1 ইউনিক অ্যাক্টিভ স্কিল। প্রত্যেকটা দলের 4 জন খেলোয়াড়কেই ভিন্ন ভিন্ন 4টি অ্যাক্টিভ স্কিল ব্যবহার করতে হবে, কিন্তু পেসিভ স্কিলের বেলায় এই বাধ্যবাধকতাটুকু থাকবে না। যে কোনো প্লেয়ার যে কোনো পেসিভ স্কিল ব্যবহার করতেই পারেন, কিন্তু 4 জন খেলোয়াড়কে ভিন্ন ভিন্ন 4টি অ্যাক্টিভ স্কিল ব্যবহার করতে হবে। একই খেলোয়াড় অথবা একই ক্যারেক্টার স্কিল 2 জন খেলোয়াড় একই সময় ব্যবহার করতে পারবেন না।
একদমই। তার পাশাপাশি রয়েছে টাই ব্রেকার রুলস। আমরা কিন্তু আবারও সেই টাই ব্রেকার রুলস আপনাদেরকে জানিয়ে দিতে চাবো দর্শক। দুটো দল যখন সমান পয়েন্টে থাকবে তখন তাদের র্যাঙ্কিং এর ক্ষেত্রে আমরা নাম্বার অফ বুইয়াকে দেবো ফার্স্ট প্রায়োরিটি, অর্থাৎ যে দলের কাছে বেশি বুইয়া থাকবে তারাই থাকবে র্যাঙ্কিং এর টপে। তার পরবর্তীতে যদি দুটো দলের সমান বুইয়া কাউন্টিং থাকে তাহলে কিন্তু টোটাল এলিমিনেশনকে দেওয়া হবে প্রায়োরিটি। যে টিমের কাছে বেশি এলিমিনেশন পয়েন্ট থাকবে তারাই তখন র্যাঙ্কিং এ উঠে যাবেন। তাতেও যদি সমান হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু লাস্ট গেমের আমরা কিন্তু সার্ভাইভাল র্যাঙ্ককেই প্রায়োরিটি দেব। সো এভাবে কিন্তু টাইব্রেকার রুলগুলো আমরা অ্যাপ্লাই করতে যাব। তার পাশাপাশি রয়েছে চ্যাম্পিয়ন রাশ ফরম্যাট আরডিএইচ। গত বছর আমরা কিন্তু রোড টু গ্লোরি দেখেছি 2025 যেখানে ছিল না চ্যাম্পিয়ন রাশ ফরম্যাট, বাট এবার এক্সাইটমেন্ট কিন্তু অনেকাংশে বেড়েছে কারণ চ্যাম্পিয়ন রাশ ফরম্যাট কিন্তু এবার ইনক্লুড করা হয়েছে রোড টু গ্লোরিতে। একেবারেই চ্যাম্পিয়ন রাশ ইনক্লুড করা হয়েছে। তার পাশাপাশি চ্যাম্পিয়ন রাশও কিন্তু এসেছে কিছুটা পরিবর্তন, যেখানে আমরা নর্মালি অ্যাজ ইউজুয়াল দেখতে পাই যে 80 পয়েন্টে আপনার চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট করতে হয় একটি দলকে। সেখানে এই টুর্নামেন্টের জন্য ইন্ডিভিজুয়ালি সেই অ্যামাউন্টটি রাখা হয়েছে 50 পয়েন্টের। যদি কোনো দল 50 পয়েন্ট টাচ করে গ্র্যান্ড ফাইনালের দিন তাহলে তারা চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট করবে। এবং ম্যাচের অ্যামাউন্টটাও কিন্তু কমিয়ে নিয়ে আসা হয়েছে। 10টি ম্যাচের জায়গায় গ্র্যান্ড ফাইনালে অনুষ্ঠিত হবে 6টি ম্যাচ, এবং তার পাশাপাশি ট্রাইব্রেকার রুল তো সেখানে রয়েছেই। একদমই। তার পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের টিম লিস্টে যারা খেলছেন আজকের এই লবিতে অর্থাৎ নকআউট পর্বে, সেখানে রয়েছে টিম মিস্টার ট্রিপল আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, অ্যান্ড তার পাশাপাশি রয়েছে আজিম গেমিং, রোস্টেড গেমিং থাকছে ফাইট টু কিল, মুশফিক গেমিং রয়েছে আমাদের সঙ্গে গেমিং উইথ সিয়াম, রাত ভাই ওয়াইটি অর্থাৎ বাংলাদেশ টপ 1 খ্যাত রাত ভাই ওয়াইটি রয়েছে, একেএম মিরাজ থাকবে আমাদের সঙ্গে, সিয়াম ভাই থাকবে, বানি 444 রয়েছে, দিবস গেমিং, এবং তার পাশাপাশি রয়েছে রক্সম্যান গেমিং আরডিএইচ। সো বুঝতেই পারছো কতটা এই লবি আসলে চিয়ার আপ করতে যাচ্ছে আমাদের সবাইকে, দর্শকদেরকে, তা তো বোঝাই যাচ্ছে। এবার দেখতে পাচ্ছি আমাদের এবারের টিম লাইন আপ। একেবারে টিম লাইন আপে সর্বপ্রথম রয়েছে রক্সম্যান গেমিং, যেখান থেকে আমরা তাওহিদ, আনশু ওয়াইটি, নেজাদ, রাহাত সহকারে বাকি প্লেয়ারগুলোকে কিন্তু খেলতে দেখতে পারবো। এর পরবর্তী পেজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিস্টার ট্রিপলার, সেখান থেকে মিস্টার ট্রিপলার, ফ্লেম, দেন ব্লেড, কাফি, কুটুস তারাও খেলছেন, এবং আজিম গেমিং এর দল থেকেও কিন্তু সেখানে আজিম, সাব্বির, ড্রাকো এন্ড ট্রিপলার সহকারে তাদের বাকি প্লেয়ারসগুলোকে কিন্তু আমরা দেখতে পেয়েছি। একদমই রয়েছে গেমিং উইথ সিয়াম রোস্টারে কিন্তু ইলিউশনিস্ট, রেনার এক্সড, ইনসেন হান্টারকে দেখা যাবে। মুশফিক গেমিং এর রোস্টারে দেখতে পাবো প্রিন্স, জ্যাজ, টিজি এন্ড ফিয়ারলেস। দিবস গেমিং এর রোস্টারে রয়েছে লিওডিস, রেক্সান, টেনিসনদের মতো প্লেয়াররা। ওদিকে যদি বানি 444 কে নিয়ে বলি, খুবই ইন্টারেস্টিং লাইন আপ সাজিয়েছে আরডিএইচ। দেখো বানি 444 সঙ্গে নিয়েছে বিল্লো, রিনাউন্ড একজন অ্যাথলিটকে তিনি নিয়েছেন, গড লাইক রাফিম রায়হানের মতো এত আউটস্ট্যান্ডিং অ্যাথলিটদেরকে নিয়ে সাজিয়েছেন এই দল। এক্সপেকটেশন কিন্তু এবার অনেকটা বেড়ে যাচ্ছে আরডিএইচ। দেখো বানি 444 আমার মনে হয় যে এবার আসলে এই টুর্নামেন্টের হটকেক বলা যেতে পারে আরডিএইচ, তাতে বিন্দু মাত্র ভুল হবে না যদি তাদেরকে হটকেক তুমি বলো। কারণ দেখো ইনফর্ম রায়হান রিসেন্ট টাইমে ই স্পোর্টস লবিগুলোতে টোটালি ডমিনেট করে খেলছে। বিল্লো আসলে তিনি তার নামটি তৈরি করেছেন কন্টেন্ট ক্রিয়েশন, নিজের গেম প্লে, নিজের যে সেই প্রতিভার দ্বারা। তার পাশাপাশি বানি 444 কেই বা না চেনেন। সো এই লাইন আপে রাফিম, গডলাইক, রায়হান, বানি 444 এন্ড বিল্লো আমার মনে হয় এবার নতুন কিছু আসতে যাচ্ছে তাদের সাইড থেকে। একেবারেই তাদের পাশাপাশি আমরা বাকি যে দলগুলো তাদেরকেও দেখছি খুব ভালোভাবে কিন্তু দল গুছিয়েছেন, সাজিয়েছেন ইচ এন্ড এভরি টিম। এইবার লড়াই গতবারের তুলনায় আরো বেশি স্ট্রং হবে, কারণ এইবার আপনি সরাসরি গ্র্যান্ড ফাইনালের সুযোগ পাচ্ছেন না, আপনাকে কোয়ালিফাই করে যেতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে। আদারওয়াইজ যদি আপনি প্রমাণ করতে ব্যর্থ হন তাহলে আপনাকে বিদায় নিতে হবে নকআউট স্টেজ থেকেই। 3 দিন যাবত সেখানে কিন্তু চলমান থাকবে নকআউট স্টেজ। আজকে আমরা রয়েছি গ্রুপ এ এবং গ্রুপ বি এর মধ্যকার সেই লড়াইগুলো নিয়ে। আজকের লবিও কিন্তু জয় ব্রো অনেকটাই শক্তিশালী আমরা দেখতে পাচ্ছি। একদমই এই লবিতে কম্পিটিশন শুরু থেকে চলমান থাকবে। আমরা একটু দেখে আসতে চাই আমাদের এই মুহূর্তে গেম স্কিজিউল, যেখানে প্রথম গেম নেক্সটরা ম্যাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইয়েস, পরবর্তী গেমগুলো দেখো গেম 2, 3, 4, 5 এন্ড 6 র্যান্ডমলি সিলেক্ট হবে। সো এটা তো আরো ক্রেজিনেস অ্যাড করে দিয়েছে। এটা তো সত্যি বলবো যে আসলে ভাবনার বাইরেই হয়ে গেল এক প্রকার আইডিয়া। সো এক্সাইটিং মোমেন্ট গুলো আরো বেশি জমবে। নেক্সট ড্র থেকে দর্শক আমরা শুরু করব আজকের ইনফ্লুয়েন্সার রোড টু গ্লোরি 2026 এর গ্র্যান্ড ওপেনিং ফার্স্ট ম্যাচ। আপনারা কোন দলকে সাপোর্ট করছেন প্রিয় দলের জন্য অবশ্যই হ্যাশট্যাগ দিয়ে সাপোর্ট করতে হবে। এবং এই ওভারঅল রোড টু গ্লোরিকে কেন্দ্র করে আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েশন
করতে চান বা যে কোনো টাইপ অফ কন্টেন্ট তৈরি করে সেগুলোর মাধ্যমে যদি আসলে আপনারা অফিসিয়াল রিকগনিশন পেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। অবশ্যই আপনারা ইতিমধ্যেই এই ব্যাপার সম্পর্কে জেনে গিয়েছেন। আপনারা যত বেশি কন্টেন্ট তৈরি করতে পারবেন, যত বেশি আপনারা ভিউজ অ্যান্ড ওয়াচিং আপনারা হিট করতে পারবেন, তত বেশি কিন্তু আপনাদের একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর, একজন পার্টনার হিসেবে কিন্তু আপনি গার্না ফ্রি ফায়ারের সঙ্গে যুক্ত হতে পারবেন। সেই সুযোগ কিন্তু গার্না ফ্রি ফায়ার এবার তৈরি করে দিয়েছে। সো বলতেই পারি যে দিস ইজ গোনা বি আ গ্রেট ইনিশিয়েট আইডিএইচ। এর মাধ্যমে কিন্তু আমরা গ্রাসরুট থেকে অনেক আউটস্ট্যান্ডিং কন্টেন্ট ক্রিয়েটরদেরকেও কিন্তু পেয়ে যাব নতুন করে। একেবারেই আমাদের ই স্পোর্টস ফিল্ড এমন একটা ফিল্ড যেখান থেকে স্কিল সম্পূর্ণ প্লেয়ারদেরকে আমরা নতুন করে খুঁজে পাই, এবং এই রোড টু গ্লোরি ফিল্ডটা হচ্ছে আরো একটা নতুন ফিল্ড যেখানে আমরা আমাদের গেমের কন্টেন্ট ক্রিয়েটর একেবারে নিচে থেকে যারা উপরের দিকে উঠতে চায় তাদেরকেও কিন্তু আমরা এই জায়গাতে খুঁজে পাবো। এন্ড যারা যারা চাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে একজন এফএফ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে পরিচিতি লাভ করাতে, তা আপনারা কিন্তু এই সুযোগটি কোনোভাবে হাতছাড়া করবেন না, দ্রুত কন্টেন্ট বানিয়ে ফেলুন। এন্ড গাইজ, আমাদের ফার্স্ট ম্যাচ ইতিমধ্যেই কিন্তু প্রায় শুরু হয়ে গিয়েছে। প্রথম ম্যাচ নেক্সট এন্ড রোড টু গ্লোরি এর মাধ্যমে কিন্তু হয়ে গিয়েছে শুরু। লেটস সি ফার্স্ট ম্যাচে কোন দল কি করতে পারে। ফ্লাইট পাথ একেবারে মিডল অফ দ্য ম্যাপ, টিমস গুলো ড্রপ পয়েন্টে চলে যাচ্ছে। যেহেতু ফ্লাইট পাথটা ইন্টেলেক্ট সেন্টার থেকে শুরু হয়েছে, উই নো রাত ভাই ওয়াইটি তারা ইন্টেলেক্ট সেন্টারে সবসময় নামতে পছন্দ করে, তাদের ড্রপ পয়েন্ট সেটি, তারা ওই জায়গাটিতেই নেমেছে। বাট ইন্টেলেক্ট সেন্টারের আশেপাশে তেমন কোনো দল এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। অন্যদিকে আদার টিমস লাইক গেমিং উইথ সিয়াম তারা টারবাইনে চলে যাবেন, এন্ড মিউজিয়ামও কিন্তু সেখানে আমরা রোস্টেড গেমিংদেরকে দেখতে পাচ্ছি। এক্স্যাক্টলি। অন্যদিকে কিন্তু আমরা দিবস গেমিংকে দেখতে পারবো, খুবই 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 মনোযোগের সহকারে তিনি রয়েছেন। রাস্টি, লিওডিস, টেনিসন অ্যান্ড দিবস প্লেইং 4-এ কিন্তু আজকে তাদেরকেই দেখতে পারবো। আমরা 5 জনের লিস্ট তো দেখেছি। প্লেইং 4 কারা হতে যাচ্ছে রেগুলার বেসিস, সেটাই একটা প্রশ্ন। সুপার সাব আসে কিনা অনেক কিছু নিয়ে ভাবতে হবে। বাট F2 কে টম ফাইট টু কিলার হয়ে টম তিনি কিন্তু সেরাটুকু দেওয়ার চেষ্টা করছেন। ড্যামেজ স্টার্ট করবেন মানিক, রাস্টিকে নক নিয়ে নিয়েছেন। মানিক ইজ আলটিমেট বম্বার। এফএফডব্লিউএস বিডিতে দেখিয়েছেন নিজের গেম প্লে। এবার কিন্তু টম ক্লোজেস ব্যাটলে বিএসএস থেকে ট্রাই করছিলেন, বাট সামনে থেকে ম্যাকটিন ইউজার টেনিসন কোনোভাবেই কিন্তু ভুল করবেন না। মানিক এসে ড্যামেজ জুড়বেন। হোয়াট আ শট মানিক! ওয়াও, আরডিএইচ মানিক যেন শুরু থেকেই গর্জে উঠেছে দলের জন্য। সেই এফএফডব্লিউএস বিডি 2025 এর ন্যায় 2026ও যেন একটা বলবো ড্রামাটিক স্টার্ট আমরা তার কাছ থেকে দেখতে পাচ্ছি। একেবারেই নিজেকে গুছিয়ে নিয়েছেন। সেই 2025 সালে যতগুলো টুর্নামেন্ট খেলেছেন, তার পরবর্তীতে 2026 সালে যেন আরো ভালোভাবে উপরের দিকে উঠে আসতে পারেন, নিজেকে সেইভাবে উনি গুছিয়ে তুলেছেন। এবং একেবারে প্রথম অফিসিয়াল টুর্নামেন্টের প্রথম ম্যাচেই কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি। রক্সম্যান গেমিংদেরকে দেখবো ফার্মটোপিয়া থেকে এই মুহূর্তে কি রোটেট করবেন কিনা। ইনিশিয়াল যে লুটগুলো রয়েছে অথবা প্রাইমারি যে লুটগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে সিকিউর করে নেওয়া হচ্ছে। তেমন কোনো লড়াইতে যুক্ত হননি, বাট ম্যাপের অন্য প্রান্তে সিয়াম ভাইদের সাথে ফাইট ইনিশিয়েট করেছেন বানি 444। এই দলটাকে নিয়ে ডেস্কে আমরা বারংবার আলাপ আলোচনা করছিলাম। দলটার শক্তিমত্তার দিক থেকে অনেক বেশি এগিয়ে, অনেক শক্তিশালী একটি দল। এই মুহূর্তে তাদের প্রথম ফাইট সিয়াম ভাইদের সাথে, দেখা যাক সেই ফাইটটা তারা কিভাবে বের করে। এক্স্যাক্টলি। অলরেডি কিন্তু লং থেকে রায়হান কিছু প্রেসার ক্রিয়েট করছে। বিল্লো ক্লোজনেস ব্যাটলে পৌঁছবেন, ড্যামেজ তো স্টার্ট করবেন। বিল্লোর সাইড থেকে প্রথম নক এসেছে অনেকটা সময় পর। ফেরত আসতে তো দেখতে পাচ্ছি, সেই সঙ্গে ফেরত শুধুই আসেননি আইডিএইচ, বলবো স্টেটমেন্ট দিতে এসেছে বিল্লো, এবং সেই স্টেটমেন্টটা দেবেন রোড টু গ্লোরি, ফ্রি ফায়ার রোড টু গ্লোরি 2026-এর একদমই একটা নতুন ভাবে নতুন আঙ্গিকে স্টার্ট। তবে মিস্টার ট্রিপল আর দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স এবার কিন্তু এসেছে প্রথমবারের মতো, কিন্তু আবারও আমরা তাদেরকে নজরে দেখতে পেলাম যেখানে কোনো ফাইটে জড়ায়নি এখনো টিম মিস্টার ট্রিপল আর। একে এম মিরাজ গেমিংদের টিমের কথা যদি বলা হয়, দেখো এই টিমটার কাছেও কিন্তু পটেনশিয়াল রয়েছে। তাহমিদ আর রোমান এবং তুসিন, এই প্লেয়ারগুলো যখন আমরা আসলে রোমান তুসিনদেরকে বিইউতে খেলতে দেখতে পাই, ও মাই গড, তুসিন বর্তমান সময়ে খুবই ফর্মে আছে। যেমন রায়হানকে নিয়ে আমরা আসলে বলতে পারি, ঠিক তেমন তুসিনকেও কিন্তু একই কাতারে রাখতে হবে, নিজেদের সেরাটুকু দেন। বাট এবার আজিম ভার্সেস বানি 444 আরডিএইচ, হোয়াট ডু ইউ থিংক কি হতে পারে এই জায়গায়? দুটো দলের কাছে কিন্তু রয়েছে কম্পাউন্ড কভার, এবং তৃতীয় পক্ষ হিসেবেও কিন্তু দল একটি চলে আসতে পারে। সিয়াম ভাইরা অত বেশি দূরে নেই, তার পাশাপাশি গেমিং উইথ সিয়ামরাও কিন্তু এখন একেবারেই কাছাকাছি রয়েছে। সাব্বিরের কাছে ডাবল ভেক্টর, যেটি একেবারে ক্লোজ রেঞ্জে অনেক বেশি পরিমাণের অ্যাডভান্টেজ দিবেন এই খেলোয়াড় বা এই দলটিকে। দেখুন বানি 444-এর টিম কোনোভাবেই কিন্তু অতি দ্রুত ক্লোজিং করতে চাচ্ছেন না, তারা অপেক্ষা করছেন, সময় সুযোগ বুঝে তারা আক্রমণ করবেন। গেমিং উইথ সিয়াম তারাও কিন্তু কোনো দিক থেকে কমতি দেখা
দেখাচ্ছেন না, তারাও কোনো প্রকার ওভার অ্যাগ্রেসিভ গেম এই মুহূর্তে শো করছেন না। রাফিম, রোমান, ড্যান পুরো বানি 444 তারা এই মুহূর্তে জায়গাটি ছেড়ে বেরিয়ে গিয়েছেন। ড্যামেজ দেওয়া হয়েছিল লং থেকে, হামিম কিছুটা ভিএসএস এর শট ডেলিভারি করেছিলেন, বাট সেগুলো অত ভালোভাবে কানেক্ট করতে পারেননি। এই মুহূর্তে লড়াইটি কিন্তু শিফট হতে পারে আজিম গেমিং বানি 444 থেকে আজিম গেমিং টু গেমিং উইথ সিয়াম। সেটা কিন্তু বলাই যাচ্ছে, দেখো ক্রমশই কিন্তু ক্লোজে এগিয়ে আসছে গেমিং উইথ সিয়াম, এবং বানি 444 হয়তোবা বুঝতে পেরেছেন এই ফাইটটা এভাবে নয়, একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে নেওয়া যেতে পারে। দ্যাট রিজন তারাও কিন্তু কিছুটা পিছিয়ে আছেন। 48 প্লেয়ার 12 টিম স্টিল লাইভ, কাউকে আমরা হারাইনি এখন পর্যন্ত, প্রতিটা দল থেকে প্লেয়ার সার্ভাইভ করছে। ক্লোজ এন্টার করবে সিয়াম উইথ ডাবল ভেক্টর, ওয়াও ইনসেনকে সঙ্গে নিয়ে M590 সিয়াম এন্ড ইনসেন, হোয়াট আ ইনসেন পারফরম্যান্স বাই গেমিং উইথ সিয়াম। কাম অন সিয়াম, #12 এলিমিনেট হয়ে গিয়েছে। আজিম গেমিং প্রথম দল হিসেবে এন্টার করলো এবং ডাবল ভেক্টর নিয়ে একটা ড্রামা দেখালো গেমিং উইথ সিয়াম। এটাকেই হয়তো বলে রোড টু গ্লোরি। গ্লোরি তোমার অ্যাচিভ করতে হলে এভাবেই এন্টার করতে হবে, একটা ফিয়ারলেস অ্যাটাক করতে হবে। যে টিমের রয়েছে ইলিউশনিস্ট হোয়াইটের মতো এক্সপেরিয়েন্স লিডার, এক্সপেরিয়েন্স আইজিএল, সেই টিম বুঝে শুনেই অ্যাটাক করবে, এবং একবার অ্যাটাক করা মানে সবকিছু দুমড়ে মুছড়ে দেওয়া আইডিয়েছে। একেবারেই, এবং তার পাশাপাশি ডাবল ভেক্টর কতটা শক্তিশালী একটি ওয়েপেন উনি আরো একবার প্রমাণ করলেন যে শর্ট রেঞ্জে এই ওয়েপেনের সামনে দাঁড়িয়ে থাকা অতি কষ্টকর হয়ে যাবে। ইতিমধ্যে রাত ভাই ওয়াইটি তারা আরো একটা ফাইট ইনিশিয়েট করবেন, একেবারে ওপেন গ্রাউন্ডই দেখা যাচ্ছে। অপোনেন্টে যেই টিম তাদের নাম হচ্ছে একেএম মিরাজ গেমিং, তারাও আক্রমণ করেছেন, ড্যামেজ ডিল করতে পারছেন। মানিক একটু সামনে এগিয়ে এসেছেন, একটা বিপদ কিন্তু হতে পারে ম্যাপের অন্য প্রান্তে। গেমিং উইথ সিয়াম আবারও মিস্টার ট্রিপলার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স তাদের সাথে কিন্তু ফাইট করা শুরু করে দিয়েছে তাহমিদ সহকারে। সামনে থাকা একেএম মিরাজ গেমিং এর প্রত্যেকটা প্লেয়ারের কাছে কিন্তু এই মুহূর্তে ওয়াও, উনি হার মানার পাত্র নয়। গুডনেস, মাই গুডনেস, Mr. Tripler, they are eliminated. Gaming with Siam one-sided domination show করছে প্রথম ম্যাচে। ইতিমধ্যেই প্রায় 9টি এলিমিনেশন এই দলটির কাছে। গেমিং উইথ সিয়াম কি করছে আইডিএস, এ যেন এক নতুন গেমিং উইথ সিয়াম, এ যেন এক নতুন রূপে নিজেদেরকে প্রকাশ্যে নিয়ে আসা। এমন কিছুই হয়তো বা চাচ্ছিলেন ইলিউশনিস্ট ভার্সেস ট্রিপলার, হেড টু হেড ব্যাটল, রোড টু গ্লোতে হবে না, তা কি হয়? এবার যেহেতু সুযোগ হয়েছে, সেই সুযোগের সদ্ব্যবহার করেছেন ইলিউশনিস্ট ওয়াইটির সঙ্গে গেমিং উইথ সিয়াম। ডাবল ভেক্টরের প্রতিটি শট খুবই পারফেক্ট কানেকশন পাচ্ছে। দিবস গেমিং এখন পর্যন্ত কিন্তু খুব একটা বড় পরিসরে ফাইটে জড়ায়নি, কিছু কিছু ফাইট তারা সাম টাইম ইগনোর করেছে, কিছু ফাইটে তারা এন্টার করেছেন। অন্যদিকে রক্সম্যান গেমিংকে দেখা যাবে বেশ কিছু লাইন আপ প্রিভিয়াস রোড টু গ্লোরি যদি আমরা বলি, লাস্ট ইয়ার যখন আমরা দেখেছি অনেকগুলো ইনফ্লুয়েন্সার তাদের দলে 3 জন করে আসলে প্লেয়ার নিয়েছেন, ই স্পোর্টস অ্যাথলিট হোক কিংবা তিনি চুজ করতে পেরেছেন কন্টেন্ট ক্রিয়েটর। এবার কিন্তু প্রতিটা টিমে মাস্ট বি 2 জন কন্টেন্ট ক্রিয়েটর খেলছেন। সো সেই হিসাবে আসলে 2 জন কন্টেন্ট ক্রিয়েটর, 2 জন ই স্পোর্টস অ্যাথলিট বা তাদের চুজেন অ্যাথলিট, এই যে একটা সংমিশ্রণ, এটা কিন্তু আরো জোরালো ভাবেই দেখতে পাচ্ছি যে ভালো একটা রূপ নিয়েছে। এবং প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটর তাদের দলকে নিয়ে যথেষ্ট চিন্তিত, তারা জানেন কোনভাবে রোটেট করতে হবে। দেখো অনেক লেট রোটেশনে ট্রাই করছে সিয়াম ভাই, লেট রোটেশনে রয়েছে একেএম মিরাজ, এবং এই দলগুলো কিন্তু এন্ড অফ দ্য মোমেন্ট তারা কিন্তু অনেকটা সাকসেস পেতে পারে, কারণ লেট রোটেশনে তারা কিন্তু প্লেসমেন্টাল গেমটাই খেলছে। একেবারেই, অ্যান্ড সেই প্লেসমেন্ট গেমটা অবশ্যই তাদেরকে একেবারে শেষ মুহূর্তে ভালো কিছু অ্যাডভান্টেজ তো লুফে নিতে সাহায্য করবেই। ফাইট টু কিলরা আরো একটা লড়াইতে যুক্ত হয়েছে গেমিং উইথ সিয়ামদের সাথে, যেই দলটা এখনো পর্যন্ত লবিতে থাকা আদার টিমসগুলোকে খুব ভালোভাবে কম্পিটিশনে লিপ্ত করছিল। টম ডাবল নক বের করেছিলেন, বাট সেখানে খুব দ্রুত রিভাইভাল প্রসেসটাও কমপ্লিট করা হয়েছে। ফ্লিকার ম্যাপের অন্য প্রান্তে বিডি টপ 1 তারাও লড়াই করে যাচ্ছে, বাট ফাইট টু কিল তারা এবার গেমিং উইথ সিয়ামদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। টম ইলিউশনিস্ট ওয়াইটিকে নক করবেন, মানিক ইনসেনকে নক করেছেন, কিল করবেন কনফার্ম। ইতিমধ্যেই ফাইট টু কিল পুরোপুরি ভাবে ধুমরে মুচড়ে দিয়েছেন গেমিং উইথ সিয়ামদেরকে। বিন্দু পরিমাণ প্লেয়ার্স কিন্তু এখনো পর্যন্ত হারাননি এই মুহূর্তে। ফাইট টু কিলের কোনো ফাইট টু কিল পুরো টিমটি তারা সামনে থাকা দল গেমিং উইথ সিয়ামদেরকে খুব ভালোভাবে কিন্তু প্রেসার দিয়েছেন। সার্কেলের একেবারে এইজটা এখনো পর্যন্ত মেনটেন করবেন এই দল। সামনে এখনো পর্যন্ত অনেকগুলো প্রতিকূলতা রয়েছে, সেগুলোকে যদি কাটিয়ে ওঠা যায় তাহলেই এই প্রথম ম্যাচে বুইয়া নেওয়া সম্ভব হবে। একদমই, তবে বুইয়া নিতে এখন অনেক বেশি কাঠখড় পোড়াতে হবে আইডিএস। এত দ্রুততার সঙ্গে কিন্তু আমরা কেউই বাদ বিচার করতে পারি না কাদের কাছে যাবে সেই বুইয়া। সেক্ষেত্রে রাত ভাই দেখো
কত বেশি তিনি আসলে নিজের ডিসিপ্লিন গেম তিনি খেলছেন, একদম স্লোলি খেলছেন। ইয়েস, দ্য ফ্লিকার ফর রাত ভাই, ফ্লিকার ফর বাংলাদেশ টপ 1, এটাই হওয়ার ছিল, এটাই ছিল ফ্রি ফায়ার রোড টু গ্লোরির ধামাকা, এবং সেই কাজটাই হবে। বিগত আসরেও কিন্তু তেমন কিছু দেখেছি, এবারও কিন্তু তেমন কিছু ঘটতে যাচ্ছে, অ্যান্ড দূর থেকে কিন্তু প্রেশারটা ক্রিয়েট করতে চাবে টপ 1, কারণ লং রেঞ্জের সাপোর্টিভ সেই রোলটি অ্যাজ আ বম্বার তিনি সেই কাজটাই চালাতে চাবেন। তবে দূরে কিন্তু রয়েছে রোস্টেড গেমিং, মুশফিক গেমিং এবং দিবস। স্যান্ডউইচ সিচুয়েশন ক্রিয়েট না হয়ে যায়, একদম দুটো দলের মাঝে যদি পড়ে যায় রাত ভাই ওয়াইটি, আমার মনে হয় আইডিয়া সেখানে কিন্তু রাত ভাইদের জন্য যথেষ্ট প্রেশার থাকবে, এবং রাত ভাইদের কিন্তু সেক্ষেত্রে এই ফাইটে অনেক বেশি পিছিয়ে যাওয়ারও একটা শঙ্কা রয়েছে। বুঝে খেলতে হবে, একটু স্পেস বানাতে হবে, একটু লং রেঞ্জে ফাইটগুলো কন্টিনিউ করতে হবে, যেহেতু শুরুর দিকে খুব একটা ব্যাটেলে তারা এঙ্গেজ হননি, সেই হিসেব বিবেচনায় এবার কিছুটা বুঝে শুনে একটু লেট ফাইটে এঙ্গেজ করতে পারলে আমার মনে হয় ওভারঅল রাত ভাই ওয়াইটি বেনিফিটেড হবে। সেই সাথে আমরা আবারও কিন্তু পৌঁছে যাচ্ছি, এই মুহূর্তে দেখতে পারবো আবারও ব্যবহার করা হয়েছে সেকেন্ডারি অ্যাক্টিভ ক্যারেক্টার স্কিল হোমার, এবং এটা খুবই হেল্পফুল একটা ব্যাপার যে হ্যাঁ, হোমার ব্যবহার করে আশপাশে যখন মাল্টিপল টিম সার্ভাইভ করছে, কে কোন দিকে রয়েছে, ক্লোজেস্ট রেঞ্জে কোন প্লেয়ারটি রয়েছে তাকে স্পট করা যায়। এবং রাত ভাই, রাত টপ 1 তিনি কিন্তু টোটালি নজর রাখছে, তার অবজারভেশন টোটালি ওই টাওয়ারটার দিকে যেখান থেকে খুবই পারফেক্ট কিছু স্কোপ পাওয়া যায়, কিছু অ্যাঙ্গেলস পাওয়া যায়, এবং আইডিয়া আমার মনে হয় সেই অ্যাঙ্গেলগুলোকেই আসলে কোনো না কোনো ভাবে যে কোনো অ্যাঙ্গেল থেকেই যে অ্যাঙ্গেলগুলো বিপদ তৈরি করতে পারে রাত ভাইদের, সেই অ্যাঙ্গেলগুলোকে ব্লক করার জন্য রাত ভাই চতুর্দিকে নজরদারি রাখছেন। এটাই কিন্তু একজন ক্যাপ্টেনের পরিচয় একেবারেই। এবং চতুর্দিকে যেই নজরটা উনি এই মুহূর্তে রাখছেন, পরবর্তীতে শেষ মুহূর্তে গিয়ে সেটার বেনিফিট উনি পাবেনও। ইতিমধ্যে আমরা রোস্টেড গেমিংদেরকেও কিন্তু লক্ষ্য করতে পারছি, দেখুন একেবারে প্লেসমেন্ট ওরিয়েন্টেড গেম খেলেছে তারা, অত বেশি ফাইট ইনিশিয়েট করেননি। ইনফ্যাক্ট এখনো পর্যন্ত তেমন বেশি ফাইটেও আমরা জড়াতে তাদেরকে দেখতে পাইনি, 0 এলিমিনেশনস পুরো দলের কাছে। ফাইট টু কিল তারা কিছুটা হলো ফাইট ইনিশিয়েট করেছিলেন, বাট এই মুহূর্তে মনস্টার ট্রাক নিয়ে রোটেট করতে চাচ্ছেন পুরোটা দল। সামনে চলে আসবে আরো একটি টিম, তাদের উপরে এবার গাড়ি উঠিয়ে দিয়েছেন, টম নিচে নামবেন, একটি শট ডেলিভারি করেছিলেন, বাট পরবর্তীতে আবারও সেখান থেকে গাড়িতে উঠে পড়েছেন একেএম মিরাজ। এইবার বিপদে পড়ছেন তারা। ফাইট টু কিল এখনো পর্যন্ত যতগুলো ফাইট তারা ইনিশিয়েট করেছেন সাকসেসফুলি ইচ এন্ড এভরি ফাইট তারা বের করতে সক্ষম হয়েছেন, বাট কাউন্টার করা হয়েছে রোমানের তরফ থেকে। ডাবল